স্বাগতম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা। আজ আমরা অনুশীলনী 11.2 এর 16 নং অঙ্ক থেকে শুরু করব। এর আগেরগুলো যারা দেখেন নাই তারা ডেসক্রিপশনে গিয়ে দেখে নিতে পারবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে কি বলছে দেখি। একটি অফিসে 2 জন কর্মকর্তা, 7 জন অফিস সহকারী এবং 3 জন অফিস সহায়ক আছে। একজন অফিস সহায়ক 1 টাকা পেলে একজন অফিস সহকারী পায় 2 টাকা। তার মানে অনুপাতিক হারে বাড়তেছে। এই পদের একজন মানুষ 1 টাকা পাইছে, তাহলে এই পদের একজন মানুষ পায় কয় টাকা? 2 টাকা। দ্বিগুণ হয়ে গেছে, মানে এখানে 1 টাকা পাচ্ছে, এখানে 2 টাকা, দ্বিগুণ হয়ে গেছে। এখানে দেখি একজন কর্মকর্তা পায় 4 টাকা। তার মানে এই পদের মানুষের তুলনায় এই পদের মানুষ আরও 2 গুণ বেশি পায়। দেখুন এখানে 2 টাকা পায় একজনে, আর এখানে একজনে পাচ্ছে 4 টাকা। তার মানে 2 দুগুণে 4। এখানে 1 টাকা পায়, এখানে 2 টাকা পায়, এখানে 4 টাকা পায় একজন হিসাবে। এখন 2 জন হিসাবে এখানে কয় টাকা পায়? তারপরে এখানে অফিস সহকারী 7 জন হিসেবে কয় টাকা পায়? তারপরে কর্মকর্তা 3 জন হিসেবে কত টাকা পায়? সেটা অনুপাতিক মানটা আমরা এখন বের করব। কিভাবে? দেখুন এখানে একজন অফিস সহায়ক পায় কত টাকা? 1 টাকা। তাহলে 2 জন অফিস সহায়ক পায়, তাহলে 1 থেকে বেশি হলে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে আমরা এখন লিখতে পারি যে 2 জন অফিস সহায়ক পায়, এটা সরাসরি লিখে দিতে পারি। ঠিক আছে, না সরি, এখানে 3 জন অফিস সহায়ক পায়। ঠিক আছে, একজন অফিস সহায়ক পায় 1 টাকা, তাহলে 3 জন অফিস সহায়ক কত পায়? তাহলে লিখতে পারতেছি 3 জন অফিস সহায়ক পায়। একজনে যদি 1 টাকা পায় তাহলে একজন অফিস সহায়কে, তাহলে 3 জন অফিস সহায়ক কত পাবে? 1 থেকে বেশি গেলে কি হয়? গুণ হয়। তাহলে 1 গুণ 3। ঠিক আছে, 3 জন অফিস সহায়কে পায় 1 গুণ 3 টাকা। এই একইটা কোথা থেকে আসছে? যেহেতু বলছে আমাকে একজন অফিস সহায়ক পায় 1 টাকা, তাহলে 3 জন অফিস সহায়ক পায় কতটুকু? সরাসরি বের করে ফেলতেছি, 3 টাকা। ক্লিয়ার? এখন আমরা বের করব এরপর কি আছে দেখি। এরপর বলছে একজন অফিস সহকারী পায় 2 টাকা। তাহলে অফিস সহকারী মোট কয়জন আছে? 7 জন আছে। তাহলে 7 জন অফিস সহকারী পায়, তাহলে 7 জন অফিস সহকারী পায়, তাহলে একজনে পাচ্ছে কয় টাকা? 2 টাকা। তাহলে 7 জনে কত পাবে? তাহলে 2 গুণ 7 বের করব আমরা। আচ্ছা, এখানে 2 দেওয়া লাগবে, 2 দিয়ে দিছি, 7 টাকা। ঠিক আছে, একজনে পায় 2 টাকা, 7 জনে অফিস সহকারী কয় টাকা পায় সেটা বের করতেছি, 14 টাকা বের হয়ে গেল। তারপর আর কি আছে দেখি। বলছে একজন কর্মকর্তা পায় 4 টাকা। তাহলে 2 জন কর্মকর্তা আছে, তাহলে 2 জন কর্মকর্তা পায়, তাহলে 2 জন কর্মকর্তা পায়। একজনে পাচ্ছে কয় টাকা? 4 টাকা পাচ্ছে দেখলাম। তাহলে 2 জনে পাচ্ছে, 4 গুণ 2 হবে, টাকা দিব। তাহলে 2 জন কর্মকর্তা পাচ্ছে কয় টাকা দেখি? 4 দুগুণে 8, তার মানে 8 টাকা পায়। ঠিক আছে, তাহলে অনুপাতিক ভ্যালুগুলো আমরা অনুপাত আকারে দেখিয়ে দিব। ঠিক আছে, 3 পদের মানুষ দেখছি, একটা হলো অফিস সহায়ক, আর একটা অফিস সহকারী, আর একটা হলো কর্মকর্তা। ঠিক আছে, তাহলে অফিস সহায়ক, তারপরে লিখব অফিস সহকারী, তারপর আমরা লিখব কি? ও কর্মকর্তা, না অফিস সহকারী ও কর্মকর্তা লিখলাম। কর্মকর্তার মোট টাকার অনুপাত বের করতেছি। ঠিক আছে, মোট টাকার অনুপাত কত আমরা এখন দেখব। দেখুন এখানে অফিস সহায়কের অনুপাত কত ছিল? 3। অফিস সহকারীর ছিল 14, আর কর্মকর্তার ছিল আপনার 8। তাহলে 3:3 পাইছিলাম। অফিস সহকারী পাইছি 14 অনুপাত দিয়ে, তারপর কর্মকর্তার পাইছি আমরা 8। তাহলে অনুপাতগুলো লিখে ফেলছি। এখন অনুপাতগুলো যোগফল করে ফেলবো, কারণ আমাদের বলে দিছে যে তাদের মোট বেতন যেহেতু 1.5 লক্ষ টাকা, কে কত পায় সেটা বের করতে বলছে না, মানে সিঙ্গেলে মানে একজন কত পায় সেটা বের করব। আগে দেখুন কি করি। অনুপাতগুলোর মোট যোগফল, অনুপাতগুলোর মোট যোগফল। তাহলে অনুপাত কি কি আছে আপনার? 3 আছে, 14 আছে, আর 8 আছে। তাহলে 3 যোগ 14 যোগ 8, 3 আর 14 17, 17 আর 8 হয়ে থাকে আপনার 25। তাহলে 25 পাইছি না? এই 25কে রেখে দিব। এখন আমাদের কাজ হলো লেখার পালা, যে অফিস সহায়ক পায়, মানে অফিস সহায়ক পদের জন্য যতজন আছে সবার জন্য কয় টাকা পায় সেটা বের করব। ক্লিয়ার? তাহলে চলুন,
অফিস সহায়ক, দেখি আমরা, দেখুন অফিস সহায়ক আছে 3 জন, তার মানে 3 জন অফিস সহায়ক পাই লিখবো, ঠিক আছে। তাহলে অফিস সহায়ক 3 জন লিখে দিই এখানে, 3 জন অফিস সহায়ক, সহায়ক কত টাকা পাই সেটাই বের করব আমরা। 3 জন অফিস সহায়ক পাই, মোট কত টাকা পাই বেতন, 1.5 লক্ষ টাকা, ঠিক আছে। 1.5 লক্ষ, 1 10 100 1000 10,000 লাখ, লাখ হয়ে গেল। তাহলে এখানের মধ্যে কমা দিয়ে দিই। আর মোট অনুপাতের যোগফল কত, 25, সেটা নিচে দিব। উপরে কি দিব, উপরে দিব অফিস সহায়কের অনুপাত যেটা পাইছি। অফিস সহায়কের অনুপাত কোনটা, প্রথমটা হলো 3, তাহলে লিখে দিতে পারছি, বাইরে লিখে দিব টাকা। ক্লিয়ার। এখন 25কে যদি আপনি 150 দিয়ে কাটেন তাহলে 6 হয়, আরও 3টা শূন্য থাকে, তাহলে তার মানে হয়ে যাচ্ছে 6000। যদি সবগুলো কাটি তাহলে 6000-এর সাথে 3 গুণ করলে 3 6 18, শূন্য 3টা আছে বসাই দিব। ক্লিয়ার। টাকা, তাহলে 3 জন অফিস সহায়কে পাচ্ছে 18,000 টাকা। তাহলে একজন অফিস সহায়কে পাই কয় টাকা, সেটাই তো বের করা আমার মূল উদ্দেশ্য। মানে প্রতিটা পদের অফিস সহায়ক, তারপর আপনার অফিস সহকারী, তারপর কর্মকর্তার প্রতিটা পদের একজনে কত টাকা করে পাচ্ছে সেটাই বের করতে বলা হয়েছে আমাদের প্রশ্নে। তাহলে 3 জন, একজন অফিস সহায়ক পায়, তাহলে বেশি থেকে একে আসলে কি হয়, ভাগ হয়। তো কী ভাগ করব, 18,000 ছিল, 18,000 উপরে ছিল, আর এই 3 জন ভাগ করব, যেহেতু বেশি থেকে একে আসলে কি হয়, ভাগ হয়, তাহলে ভাগ করব 3 টাকা। তাহলে একজন অফিস সহায়ক পায় 3 6 18, 3 6 18, শূন্য 3টা আছে বসিয়ে দিব। খুব ইজিলি আমরা ভাগ করতে পারছি। 7 জন অফিস সহকারী কতটুকু পায় সেটা বের করবো এবার। তাহলে লিখে ফেলা যাক, 7 জন অফিস সহকারী পাই। আমরা সহকারী কতটুকু পাই সেটাই বের করব। 7 জন অফিস সহকারী, সেটা বের করতে হলে এখন দেখুন কি করি। 1.5 লক্ষ টাকা মোট টাকা ছিল, 1 100 1000 10,000 লাখ। এখন এখানের মধ্যে মোট অনুপাতের যোগফল ছিল 25, সেটা লিখলাম। অফিস সহকারীর অনুপাত কতটুকু ছিল, আমরা যদি দেখি 14 ছিল, তাহলে 14 বসিয়ে দিই উপরের মধ্যে। যদি বসিয়ে দিই, এখন টাকা লিখে দিই এখানে। 25কে আপনি 150 দিয়ে কাটলে 6, আর এখানে আছে কটা, 3টা শূন্য, তো কেটে আমরা ডাইরেক্ট কত লিখতে পারলাম, 6000। তো 6000-এর সাথে যদি আপনি 14 গুণ করেন, আমরা জানি 6 14 হয় কত, 6 14 হয় 84, তারপরে আপনার শূন্য 3টা আছে, লিখতে পারছি, পাশাপাশি টাকাটাও লিখে দিলাম। ক্লিয়ার। এখন তাহলে আমার একজন অফিস সহকারী কত পায় সেটা বের করার উদ্দেশ্য আমরা করে ফেলি। বেশি থেকে একে আসলে ভাগ, তাহলে ভাগ করব 84,000, ভাগ কত, 7। তাহলে আমরা জানি 7 12 84, তাহলে 12 দিয়ে দিলাম, এখানে 3টা শূন্য আছে বসিয়ে দিব, বাইরে টাকা লিখে দিব। তাহলে একজন অফিস সহায়ক পাচ্ছে 6,000, একজন অফিস সহকারী পাচ্ছে 12,000। এবার আর বাকি আছে কি, 2 জন কর্মকর্তা আছে না, এই যে 2 জন কর্মকর্তা পায় 8 টাকা, ঠিক আছে। তার মানে আমরা 2 জন কর্মকর্তাটাও বের করে ফেলবো কত টাকা পায়। 2 জন কর্মকর্তা পায়, তাহলে মোট বেতন হলো আমাদের কত, 1.5 লক্ষ। তাহলে 1.5 লক্ষ লেখার পর গুণ দিয়ে মোট অনুপাতের যোগফল হলো 25 লিখলাম। আপনারা দেখতে পান নাই বোধহয়, এখানে 25 হলো মোট অনুপাতের যোগফল, সেটা লিখলাম। তারপর এই কর্মকর্তাদের অনুপাত কতটুকু ছিল, কর্মকর্তাদের অনুপাত ছিল 8, যেটা আমরা এখানেও পাইছি, দেখুন 8, ঠিক আছে। 2 জন কর্মকর্তার অনুপাত কত পাইছি, 8, তো লিখলাম। টাকা দিব, খুব ইজিলি বুঝতে পারতেছি। এখানে দেখুন এই জায়গায় 25কে এটা দিয়ে কাটলে আপনাকে এতক্ষণ দেখাইছি 6000 হয়, 6 8 48, তাহলে 48 হয়, আর 3টা শূন্য আছে বসিয়ে দিতে পারতেছি, তাহলে 48,000 টাকা 2 জন কর্মকর্তায়। এখন একজন কর্মকর্তায় কতটুকু পায় সেটা বের করব। তাহলে একজন কর্মকর্তা পায়, বেশি থেকে একে আসলে কি হয়, ভাগ হয়। তাহলে মোট আছে 48,000 বসিয়ে দিলাম। 2 জন থেকে একজনেরটা বের করতেছি, তাই 2 দিয়ে ভাগ দিব, টাকাটা লিখব। তাহলে 24 দুগুণে 48, তো 24 লিখলাম, শূন্য 3টা আছে বসিয়ে দিব, ঠিক আছে। 24,000 টাকা, খুব ইজিলি বের করে ফেলছি। তাহলে কে কত বেতন পায় জিজ্ঞেস করছে এখানে, তাহলে কে কত বেতন পায় আমরা বের করে ফেলছি। একজন অফিস সহায়কে পায় 6,000 টাকা, একজন অফিস সহকারী পায় 12,000 টাকা, এবং একজন কর্মকর্তা পায় 24,000 টাকা। এই তিনটাই হলো আপনার আনসার, ঠিক আছে। এবার 17 নাম্বার দেখব। এখানে বলছে যদি কোনো বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ 20% বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। এখন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য তো দেওয়াই নাই, তাহলে এর বৃদ্ধি 20% বৃদ্ধিটা বের করব কিভাবে, তা আবার ক্ষেত্রফলও কতটুকু বৃদ্ধি পাইছে বুঝবো কিভাবে। যেহেতু বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য দেওয়া নাই, তাহলে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ধরে নিব। তাহলে ধরি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য আমরা কি ধরে নিব, আপনি বলেন।
কমেন্টে জানান তাড়াতাড়ি করে। বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য আমি ধরে নিলাম এ, ঠিক আছে। বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য একটা চলক ধরে নিলাম, সেটা ধরলাম এ মিটার। ওকে, এ মিটার ধরে নিলাম। এখন আমরা এটার উপর নির্ভর করে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করে ফেলবো। তাহলে বর্গক্ষেত্রের উপর থেকেই ডট ডট দিয়ে দিলাম শর্টকাটে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করে ফেলবো। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি? এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য অথবা বাহু স্কয়ার। তাহলে বাহু আছে এ, তাকে স্কয়ার করলে হয়ে যাচ্ছে ক্ষেত্রফল বর্গক্ষেত্রের। তাহলে এ স্কয়ার বর্গ মিটার। ক্লিয়ার? এখন আমাদের বলছে 20% বৃদ্ধিতে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য পাওয়া গেলে তার ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পাবে। তাইলে আগে 20% বৃদ্ধিতে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য আমরা বের করব, ঠিক আছে। 20% বৃদ্ধিতে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধিতে। তো 20%টা কার থেকে বাড়বে, মানে 20% যে বাড়ছে কার থেকে বাড়ছে বলছে, এই যে আগে যে এক বাহুর দৈর্ঘ্য ছিল তার থেকেই তো বাড়ছে। তাহলে আগে কত ছিল? এ ছিল। তাহলে এর থেকে 20% বাড়ছে বলছে না, বাড়লে যোগ, কমলে বিয়োগ, ঠিক আছে। বৃদ্ধি মানে বাড়া, তাহলে যোগ হবে। 20% বাড়ছে না, এই 20%টা কার উপর বাড়ছে? আগে যে এক বাহুর দৈর্ঘ্য ছিল তার উপরে 20% বাড়ছে। প্রথমত এক বাহু যেটা ছিল তার থেকে 20% বাড়ছে, এই 20%টা আবার কার উপর বাড়ছে? আগের এক বাহুর দৈর্ঘ্যের উপরেই বাড়ছে। তাহলে আগের এক বাহুটা ছিল এ, তার উপর যেহেতু 20% বাড়ছে, 20% মানে কি? 100/20। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। এখন এতটুকু থেকে হিসাব করে নিই। 20কে 100 দিয়ে কাটলে আপনার হয় 5। কীভাবে বুঝলেন? 5 দুগুণে হয় 10, 0 0 কেটে দিছি। ক্লিয়ার? আপনারা আশা করি এতটুকু বুঝতে পারছেন। তাহলে এখানে আছে কি? এ, এদিকে আছে এ, এখানে আছে প্লাস, এখানে কিছু নাই উপরে মানে এ, নিচে আছে কত? 5। ক্লিয়ার? এতটুকু থেকে আমরা লসাগু গসাগু করব। 5 হবে লসাগু, 5-এর সাথে গুণ করলে 5 এ বসে যাবে, প্লাস এ আছে, এ বসিয়ে দিব। তারপর এখানে পাচ্ছি কত? 5 এ, আর আরেকটা এ, মোট হচ্ছে 6টা এ ডিভাইডেড বাই 5। কি লিখবো? মিটার লিখে দিব। ক্লিয়ার? এখন 20% বৃদ্ধিতে বর্গক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য তো বের করে ফেলছি। এখন 20% বৃদ্ধিতে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করব। কি বের করব? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমি বের করতে চাই তাহলে কি করতে হয়? বাহু স্কয়ার। তাহলে বাহুর পরিমাণটা কত আসছে আমাদের? 6a। তাহলে 6a ডিভাইডেড বাই 5, তাকেই বর্গ করলে হয়ে যাচ্ছে, বাইরে দিব বর্গ মিটার। তাহলে 6কে বর্গ করলে কত হয়? 36 হয়। আর আপনার যদি এটাকে যদি করেন, মানে একে যদি বর্গ করেন তাহলে হয় এ স্কয়ার। তা লিখে দিলাম, ডিভাইডেড বাই 5কে বর্গ করলে 25 বর্গ মিটার। ক্লিয়ার? এখন আপনি এখানে আরও একটু ছোট করে ফেলতে পারেন চাইলে। 36কে আমরা 25 দিয়ে ভাগ করতে পারি। 36কে যদি আমরা 25 দিয়ে ভাগ করি তাহলে দেখতে পাবো আমরা 36 ডিভাইডেড বাই 25 কত হয় দেখি। 1.44 আসতেছে। আপনারা আশা করি দেখতেছেন, আমি একটু আশা করি এখন দেখতে পাচ্ছেন 1.44। তাহলে এই 1.44টা লিখে ফেলবো। 1.44 কি আসছে? বর্গমিটার আসছে। এখন আমার এই 20% বৃদ্ধির কতটুকু বৃদ্ধি পাইছে ক্ষেত্রফল, সেটা আগে বের করব, ঠিক আছে। ক্ষেত্রফল বৃদ্ধি পায়, তাহলে লিখবো ক্ষেত্রফল বৃদ্ধি পায়। ক্ষেত্রফল আগের তুলনায় কতটুকু বৃদ্ধি পাইছে সেটা যদি বের করতে চাই তাহলে কিভাবে বের করব? ক্ষেত্রফল বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে। তাহলে বড়টা কত? 1.44। আচ্ছা, এখানে উপরে স্কোয়ার আছে, এটা লেখা হয়নি, এটা লিখে দিলাম। তাহলে 1.44 স্কোয়ার থেকে 1.44 স্কোয়ার থেকে আমরা আগেরটা বিয়োগ করব। তাহলে আগের ক্ষেত্রফলটা কত ছিল? এই যে এ স্কোয়ার, এই এ স্কোয়ারটা আমরা বিয়োগ করলে হয়ে যাবে। যদি আমরা এটা বিয়োগ করি তাহলে পাচ্ছি কত? পারবো যে আমরা, দেখুন 1.44 স্কোয়ার থেকে একটা স্কোয়ার বাদ করলে, মানে এক বাদ করলে, সেটা চিন্তা করুন যে এখানে স্কোয়ার বাইরে আছে, ঠিক আছে। স্কোয়ার কমন নিয়ে ফেলছেন, তাহলে 1.44 মাইনাস স্কোয়ার যখন কমন নিয়ে ফেলছেন এখানে আছে আর কত? 1। কথা ক্লিয়ার? দুইটা থেকে স্কোয়ার কমন নিচ্ছেন, এখানে 1.44 আছে, মাইনাস দিয়ে এখানে স্কোয়ার নিয়ে ফেলছেন, সেজন্য 1 আছে। তো 1.44 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 0.44 হয়, ঠিক আছে। আর এখানে স্কোয়ার আছে, গুণ আকারে লিখে দিলাম। ক্লিয়ার? কতটুকু বাড়ছে আমাদের? স্কোয়ার 0.44 স্কোয়ার বর্গমিটার বাড়ে। এখন শতকরায় কতটুকু বাড়ে সেটা বের করব, ঠিক আছে। শতকরায় বৃদ্ধি পায়, শতকরায় বৃদ্ধি
পাই। কিভাবে বের করব শতকরায় বৃদ্ধি পায় কতটুকু, সেটা শর্টকাটে কিভাবে বের করা যায়, যতটুকু বৃদ্ধি পাইছে একটা টান দিবেন, যতটুকু বৃদ্ধি পাইছে সেটাকে উপরে লিখুন 0.44 a স্কোয়ার, নিচে লিখবেন কি, নিচে আগে যে ক্ষেত্রফলটা পাইছেন সেটা লিখবেন, মানে যেটার থেকে বেশি বৃদ্ধি পাইছে, মানে যেটা থেকে মূলত 20% বৃদ্ধি পাইছে সেই ক্ষেত্রফলটা কত, a স্কোয়ার, মানে আগের ক্ষেত্রফলটা কত, a স্কোয়ার, তাকে আমরা নিচে লিখবো। যেহেতু শতকরায় বলছে, শতকরা মানে কি 100, তাহলে 100 গুণ আকারে দেখাবো। ক্লিয়ার? এই স্কোয়ার কেটে গেছে। ক্লিয়ার? 0.44 এর সাথে 100 গুণ করলে আমরা পাবো 44। ঠিক আছে? তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি, শতকরায় বৃদ্ধি পাইছে কতটুকু, 44%। কতটুকু বৃদ্ধি পাইছে, 44%। তাহলে 44% বৃদ্ধি পাই লিখে দিতে পারতেছি। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। এখানে একটা কথা লিখে দেওয়া দরকার, 44% কি বৃদ্ধি পাইছে সেটা নাইলে বুঝতে পারবেন না, ক্ষেত্রফল 44% বৃদ্ধি পায় সেটা লিখে দেওয়া জরুরি। এবার আমরা 18 নম্বর দেখব। এবার আমরা 18 নম্বরটা দেখব। এখানে বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস পেলে, বৃদ্ধি মানে বেড়ে যাওয়া, হ্রাস মানে কমে যাওয়া, ঠিক আছে, পেলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে, কতটুকু বাড়বে বা কতটুকু কমবে সেটা বের করতে বলছে। তাই কীভাবে বের করব, দেখুন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বৃদ্ধি আবার হ্রাস দিয়ে দিছে, কিন্তু আয়তক্ষেত্রের দৈর্ঘ্যই তো জানা নাই, প্রস্থও তো জানা নাই, তাহলে আমি কতটুকু বৃদ্ধি পাইছে সেটা বা হ্রাস পাইছে কতটুকু সেটা আমি বের করব কীভাবে, সম্ভব তো না। আগে তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ ধরে নিতে হবে, তার উপর ডিপেন্ড করে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করব, আবার 10% বৃদ্ধি বা হ্রাসে যতটুকু ক্ষেত্রফল বের হয় সেটা বের করব, তারপরেরটা করা যাবে। তাহলে ধরি দিয়ে শুরু করতে পারি। ধরি, কি ধরলাম, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ধরবো, আয়তক্ষেত্রের, ঠিক আছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আপনি কি ধরবেন, আমি ধরলাম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য মিটার। ঠিক আছে, চলক একটা ধরে নিচ্ছি কারণ সংখ্যায় তো ধরে নিতে পারতেছি না যেহেতু নাই। আর আয়তক্ষেত্রের প্রস্থ ধরে নিচ্ছি আমরা, যেহেতু এটা ধরছি, এটা বি ধরি আমি, এটা বি মিটার ধরে নিলাম। ঠিক আছে, এটার উপর ডিপেন্ড করে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করে ফেলতে পারতেছি। ঠিক আছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আছে এ, গুণ দিব প্রস্থ, প্রস্থ হলো ভি, তাহলে বর্গ মিটার লিখতে হবে যেহেতু ক্ষেত্রফল বের করতেছি, মিটারের সাথে যেটা একক থাকে সেটার সাথে বর্গ শব্দটা লাগাই দিতে হবে, তাহলে এর সাথে বিগুণ করলে পাশাপাশি বসাই দিলেই বোঝা যায় এরা গুণ আকারে আছে। ক্লিয়ার? তাহলে এতটুকু বুঝছি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলও বের করা হয়ে গেল। এখন আমাদের বলছে 20% বৃদ্ধি, দৈর্ঘ্য 10%, দৈর্ঘ্য 10% বৃদ্ধিতে আর ও প্রস্থ 10% হ্রাসে, প্রস্থ 10% কি হ্রাসে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করব। ক্লিয়ার? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতেছি। ঠিক আছে, তাহলে এটা যদি বের করতে চাই, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আগে কি জানতে হবে, 10% বৃদ্ধিতে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কী হবে আর 10% হ্রাসে আয়তক্ষেত্রের প্রস্থ কী হবে সেটা জানতে হবে এবং ক্ষেত্রফল বের করতে হবে। আর ক্ষেত্রফলের সূত্রটা কি আমরা আগেই দেখছি যে দৈর্ঘ্য গুণ প্রস্থ হয় আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র। ঠিক আছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য লিখি, দৈর্ঘ্য কত আছে, এ, দৈর্ঘ্য কি আছে, এ আছে, কিন্তু এ কি পরিমাণ, দৈর্ঘ্য এ আছে কিন্তু এই দৈর্ঘ্য আবার 10% বৃদ্ধি পাচ্ছে, তাহলে এই 10% বৃদ্ধি সহ আমরা দৈর্ঘ্যটা লিখব। ক্লিয়ার? তাহলে দৈর্ঘ্য আছে এ আগে থেকে, তার 10% বৃদ্ধি, বৃদ্ধি মানে যোগ, তার উপরেই 10% হবে, তাহলে এ গুণ 10%। ক্লিয়ার? 10% মানে কি 100/10। দৈর্ঘ্য লেখা হয়ে গেছে, গুণ দিব, প্রস্থ লিখব, গুণ দিয়ে কি লিখব, প্রস্থ লিখব। তো প্রস্থ আগে কত ছিল, বি ছিল, প্রস্থ বি ছিল, যেহেতু 10% হ্রাস পাইছে, হ্রাস মানে কি কমে যাওয়া, কমে গেলে কি হবে, বিয়োগ হবে। তো 10%টা যদি আমি বের করতে চাই তাহলে এটার উপরেই 10% বের করতে হবে, তো এটা হলো বি গুণ, এটা বলতে কি প্রস্থর উপরেই 10% হবে, তো প্রস্থ বি ছিল তার উপর 10% মানে 100/10। এতটুকু আশা করি ক্লিয়ার। এখন 10 দিয়ে 100কে কাটলে 10×10=100, এটাও সেম, 10 দিয়ে 100কে কাটলে 10×10=100। ঠিক আছে, বাইরে বর্গমিটার লিখে দিতে পারবো, এখন লিখতে হচ্ছে না, আমি এর পরের লাইনে লিখে দিব। এখানে দেখুন এ আছে, প্লাস দিব, এখানে উপরে কিছু নাই মানে এ আছে, নিচে 10 আছে, তাহলে এ ডিভাইডেড বাই 10 লিখে দিব, গুণ দিব, একইভাবে এটা লিখবো,
বি মাইনাস উপরে কিছু নাই মানে বি আছে, বি এর সাথে গুণাকারে উপরে কিছু নাই মানে বি লিখলাম, নিচে আপনার 10 আছে লিখে দিতে পারলাম। ক্লিয়ার? বাইরে বর্গমিটার লাস্টে আমরা লিখবো। এখানে দেখুন এটার মধ্যে লসাগু হবে 10 লিখলাম, 10-এর সাথে গুণ করেন তাহলে 10 বসিয়ে দিলে গুণ বোঝানো হয়, প্লাস দিয়ে বসিয়ে দিব। বসানোর পর গুণ দিয়ে এখানে দেখুন এটা তো লসাগু 10, এখানে দেখুন 10-এর সাথে বি গুণ আকারে দেখাবো যেহেতু গুণ করতে হবে, মাইনাস বি আছে মাইনাস বি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখানে দেখুন লক্ষ্য করুন 10টায় এবং 1টায় মোট হয় 11টায়, ডিভাইডেড বাই 10 আছে লিখে দিলাম। গুণ দিয়ে 10টা বি থেকে একটা বি চলে গেলে হয় 9টা বি, নিচে আছে আপনার 10। এখন গুণ করে দেন, উপরেরটা উপরে গুণ নিচেরটা নিচে গুণ, তাহলে 10 10-এ কত হয় 100 হয়। আর 9 11 99 এ আছে বি আছে, পাশাপাশি বসিয়ে দিলে হয়ে যাচ্ছে। তাহলে যেহেতু এটা ক্ষেত্রফল বের করছি 10% বৃদ্ধিতে দৈর্ঘ্য আর 10% হ্রাসে প্রস্থ, তাহলে এটার ক্ষেত্রফল বেরিয়েছে এতটুকু। এখন এটা এই ক্ষেত্রফলটা আগের তুলনায় বৃদ্ধি পাইছে নাকি কমে গেছে সেটা কিভাবে বুঝবো? দেখুন আমি একটু শর্টকাটে আপনাকে বুঝাই। আপনি অ্যাবির মান মানে এই অ্যাবি যেটা আছে আর 99 অ্যাবি ডিভাইডেড বাই 100 যেটা বের করছি আমরা, ঠিক আছে, একটা নিচে বের করছি হ্রাস বৃদ্ধির উপর ডিপেন্ড করে, আর একটা উপরে বের করা আছে, ঠিক আছে। এখন কোনটা এখন বাড়ছে কিনা, এটার তুলনায় এটা বাড়ছে কিনা কমছে সেটা বের করব কিভাবে? দেখুন অ্যাবিকে আপনি কল্পনা করবেন, মাথায় কল্পনা করবেন, অ্যাবিকে 1 কল্পনা করবেন, এখানেও অ্যাবিকে কি কল্পনা করবেন 1 কল্পনা করবেন। যদি 1 কল্পনা করেন তাহলে 99 গুণ 1 বসাবো এই জায়গাটাতে, ডিভাইডেড বাই 100, ঠিক আছে। তাই 99 ইন্টু 1 ডিভাইডেড বাই 100 করলে তাহলে 99 99 ডিভাইডেড বাই 100 হচ্ছে। তো 99-কে 100 দিয়ে ভাগ করলে কত হয় 0.99। তাহলে এটাকে ডিকোড করে কত পাইলাম 0.99, কিন্তু ওইটাকে আমি ধরে নিয়েছিলাম কত 1। সেমভাবে এটাকে 1 ধরে নিয়ে আমার মান হচ্ছে 0.99। তো 1 বড় 0.99 ছোট, তার মানে বুঝতে পারতেছি যেটা আগে ছিল তার থেকে আমাদের কমে গেছে। যেহেতু এটা 1 এটা 0.99 মানে কমে গেছে, কম দেখতেছি, তার মানে আগের তুলনায় কমে গেছে যখন, তাহলে হ্রাস পেয়েছে। কি লিখবো? ক্ষেত্রফল হ্রাস পেয়েছে, ক্ষেত্রফল হ্রাস পেয়েছে। তাহলে ক্ষেত্রফল হ্রাস পেয়েছে যখন বিয়োগ করব, তাহলে কার থেকে বিয়োগ করব? প্রথমে ছিল অ্যাবি থেকে বিয়োগ করব এই 99 অ্যাবি ডিভাইডেড বাই 100কে। ক্লিয়ার? বের করতে চাইলে কি করতে হবে? লসাগু নিতে হবে। লসাগু আছে 100 লিখে নিলাম। এখন 100 সাথে অ্যাবি গুণ আকারে দেখাইলে 100 অ্যাবি হবে মাইনাস 99 অ্যাবি হয়ে যাচ্ছে। 100টা অ্যাবি থেকে 99টা অ্যাবি গেলে মোট কয়টা অ্যাবি হয়? একটা অ্যাবি বেঁচে থাকে। তাহলে একটা যখন হয়েছে অ্যাবি লিখলেই চলবে, যদি 2 হইতো তাহলে 2টা লিখতে হইতো, একটার জন্য 1টা লিখতে হয় না। তাহলে অ্যাবি ডিভাইডেড বাই 100 পরিমাণ বৃদ্ধি হ্রাস পাইছে, মানে হ্রাস পাওয়ার পরিমাণটা কতটুকু? অ্যাবি বাই 100। এখন শতকরায় কতটুকু ক্ষেত্রফল হ্রাস পায় সেটা বের করব। শতকরায় ক্ষেত্রফল কতটুকু হ্রাস পায় সেটা যদি বের করতে চাই, শতকরায় ক্ষেত্রফল ক্ষেত্রফল হ্রাস পায় মানে শতকরায় কতটুকু পাচ্ছে সেটা যদি আমি বের করতে চাই কি করতে হবে? একটা সুন্দর করে টান দিব। প্রথম কাজ হবে আমাদের যে আগে কি পাইছি মানে ক্ষেত্রফল কতটুকু হ্রাস পাইছে সেটা আগে দেখা। ক্ষেত্রফল হ্রাস পেয়েছে অ্যাবি বাই 100, ঠিক আছে। এই অ্যাবি বাই 100 আমরা উপরে বসাবো, অ্যাবি বাই 100, ঠিক আছে। আর নিচে বসাবো কি? সবচেয়ে প্রথমে ক্ষেত্রফল যেটা ছিল মানে অ্যাবি, এটাকেই বসাবো। মানে ক্ষেত্রফল হ্রাস বা বৃদ্ধি যেটা পাই সেটা উপরে লিখতে হবে, আর প্রথম ক্ষেত্রফল যেটা ছিল সেটা নিচে লিখতে হবে। যেহেতু শতকরায় বলছে তাইলে শত মানে গুণ 100 দিয়ে দিব। ক্লিয়ার? এখন এটাকে একটু সুন্দর করে লিখি, অ্যাবি বাই 100 মানে কোনো ভগ্নাংশের লবের মধ্যে আরেকটা যখন ভগ্নাংশ থাকে ভগ্নাংশটাকে নামিয়ে রাখতে হয়। এখন যখন নামিয়ে রাখছেন উপর থেকে যখন এটা নামিয়ে ফেলছেন উপরে কিছু নাই মানে 1, আর নিচে আছে আপনার অ্যাবি, ঠিক আছে, ইন্টু 100 আছে লিখে রাখতে পারতেছি। এখন অ্যাবির সাথে অ্যাবি কেটে গেল, 100-এর সাথে 100 কেটে গেল, বেঁচে আছে কত 1। তার মানে হ্রাস পেয়েছে কত পার্সেন্ট? হ্রাস পেয়েছে 100%, ওই সরি 1%, হ্রাস পেয়েছে 1%। ক্লিয়ার? এটাই হলো আমাদের গন্তব্য আনসার।